শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আর আমি রাজীব ঘোষ। আজ আমরা দুজন একসঙ্গে উপস্থিত, তার কারণ আজকের বৈঠকটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কি বলিস রুদ্র? তা তো বটেই, আর সেই সঙ্গে আমি বলবো আনন্দজনকও, অন্তত আমাদের কাছে তো বটেই। আরে আনন্দ বলে দল ভারী করতে কার না ভালো লাগে, বিশেষ করে আজকের দিনে। আর নিজেদের ভারটাও একটু হালকা করা যায়। এই রাজীব, একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কাজ করতে চলেছি আজকে। ফাজলামো করা কি ঠিক হচ্ছে? আরে না 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 না, ফাজলামো নইব চ। সত্যি কথাই বলছি, কেবল একটু মজা করে। রুদ্রমূর্তি ধরিস না, আরে বৈঠকের মজাটাই মাটি হয়ে যাবে। তা শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের আসরে নবাগতা এক কথকের। কি তার নাম রুদ্র? আমরা তার নিজের মুখেই শুনে নেব তার নিজের কথা। হে নবাগতা কথক, এসো এদিকে। আমাদের শ্রোতা বন্ধুদের জানাও, কে তুমি, কি তোমার পরিচয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বর্ণালী সান্যাল। পেশায় আমি একজন ক্লাইমেট সায়েন্টিস্ট। জলবায়ু, প্রকৃতি আর পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কাজ করি। আবহাওয়া বদলে যাচ্ছে, সমুদ্রের স্বর উঠছে, ঋতুর ছন্দ পাল্টে যাচ্ছে, যা শুধু বিজ্ঞান নয়, আমাদের প্রতিদিনের জীবনও। আমার কাজ হলো বোঝা কি বদলাচ্ছে, কেন বদলাচ্ছে, আর আমরা কিভাবে এই দ্রুত পরিবর্তনের সাথে তাল রেখে এগোতে পারি। আর পেশাগত জীবনের বাইরে তো আমাদের ব্যক্তিগত জীবনও আছে, এবং ব্যক্তিগত জীবনে আমার পরিচয়, আমি একজন বাঙালি। অন্য অনেক বাঙালির মতোই বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির চিন্তা, চর্চা আমার মনের একটা বড় জায়গা অধিকার করে আছে। আর তাই এই পডকাস্টে কথক হিসাবে যোগদানের প্রচেষ্টা। বাহ বাহ, আমাদের পডকাস্টে স্বাগতম স্বর্ণালী। সুস্বাগতম। প্রথমেই বলি যে আমাদের এই বৈঠকে তুই কথক হিসেবে যোগ দিতে স্বেচ্ছায় এগিয়ে এসেছিস, এর জন্য আমরা খুবই আনন্দিত আর কৃতজ্ঞ। আমাদের পডকাস্ট নেহাতি ছোট প্রচেষ্টা, তাও বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য আমরা যেটুকু করতে চাইছি তাতে যোগদানের জন্য তোকে সাধুবাদ। কেন রে, আমরা কি এমন অসাধু যে আমাদের বৈঠকে স্বেচ্ছায় কেউ এগিয়ে আসবে না, ধরে বেঁধে আনতে হবে? না, তা নিশ্চয়ই নয়, বরং উল্টোটাই। যারাই এসেছি তো স্বেচ্ছাতেই এসেছি, কাউকেই তো ধরে বেঁধে আনা হয়নি। কিন্তু কথক হওয়া মানে কিছু দায়িত্ব কাঁধে নেওয়া তো বটেই। সপ্তাহের পর সপ্তাহ ধরে চালিয়ে যাওয়ার ব্যাপার তো আছেই। আর তার উপর বাংলা সাহিত্যের নানা কোণ থেকে বিভিন্ন মণিকণা সন্ধান করে আনা, যা শ্রোতাবন্ধুদের কাছে চিত্তাকর্ষক হবে, আবার চিন্তা উদ্রেককারী হতে পারে। এটা কিছুটা সময় এবং কষ্ট সাপেক্ষ তো বটেই। আমরা যে যখন যতটা করতে পারি তার ভরসাতেই তো পথ চলা। তাই নতুন একজন সহকথককে পেয়ে আমরা ভারী খুশি। তা স্বর্ণালী, তুমি আমাদের এই পডকাস্টে আসার অনুপ্রেরণাটা পেলে কোথা থেকে? মানে কি তোমাকে টেনে আনলো হেথায়, সেটা যদি একটু বলো আমাদের শ্রোতা বন্ধুদের। আসল ব্যাপারটা কি বলো তো রাজীবদা, আমার জীবনের ভিত্তি তৈরি হয়েছে গল্প শোনার মধ্যে দিয়ে। বাবা ছিলেন আমার প্রথম ও সবচেয়ে প্রিয় গল্পকার। ছোটবেলায় বাবার কাছে গল্প না শুনলে সত্যি আমার ঘুম আসতো না। বড় হয়ে বুঝেছি, গল্প শুধু ঘুম পাড়ায় না, গল্প মনকেও জাগিয়ে দেয়। গল্প আমাদের নিয়ে যায় অন্য আলোয়, নতুন ভাবনায়, নরম অনুভূতিতে। ভাবলাম আমিও একটু চেষ্টা করি, হয়তো আমার পাঠ করা গল্প শুনে আপনারাও সামান্য সময়ের জন্য ব্যস্ততা, ক্লান্তি আর দুশ্চিন্তা থেকে একটু দূরে যেতে পারবেন। সাধু সাধু, খুব ভালো লাগলো শুনে। বেশ, এইবার বল যে কি দিয়ে তোর ডেবিউ হবে, কার লেখা পড়বি প্রথমে, আর কেন পড়বি সেই সাহিত্যিকের লেখা? আমার প্রথম পাঠ রুদ্রদা আশাপূর্ণা দেবীর ছোট গল্প বন্দিনী। আশাপূর্ণা দেবীর সম্বন্ধে
এই গল্পকথার আসরে নতুন করে তো কিছু বলার নেই। আশাপূর্ণা দেবীর ছোট গল্পগুলোতেও আছে একটা গভীরতা, জীবনের ছোট ছোট দৃশ্য, কিন্তু প্রতিটা দৃশ্যেই লুকিয়ে থাকে বড় সত্য। বাহ, আশাপূর্ণা দেবীকে দিয়ে শুরু করার থেকে ভালো সূচনা আর হতে পারে না। না না, খুব ভালো পছন্দ, নিঃসন্দেহে আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আশাপূর্ণা দেবীর কিছু গল্প এই আসরে পাঠ হয়েছে ঠিকই, কিন্তু এটাও ঠিক যে এই অসামান্যা যুগপ্রবর্তক লেখিকার সবথেকে গুরুত্বপূর্ণ অনেক লেখাই আমরা এখনও পড়িনি। বন্দিনী গল্পটি প্রসঙ্গে মনে পড়ছে, এই আসরে আশাপূর্ণা দেবীর প্রথম গল্প আমরা যেটি পাঠ করেছিলাম তা হল স্বপ্নলীনা। এই গল্পের এবং সেই গল্পের কেন্দ্রে যে দুটি নারী চরিত্র, তারা একই ধরনের কারাগারে বন্দিনী, কিন্তু সেই কারাগারের প্রাচীর ও গরাদ দুই ক্ষেত্রে কিছু ভিন্ন। তৎকালীন সমাজে নারীর স্থান, নারীকে সীমাবদ্ধ করে রাখার যত বিচিত্র গণ্ডি দেওয়াল, তা নিয়ে আশাপূর্ণা গভীরভাবে ভেবেছিলেন, ব্যথা পেয়েছিলেন এবং যুগান্তকারী অনেক লেখা লিখেছিলেন। এই আসরে ভবিষ্যতে স্বর্ণালীর কণ্ঠে হয়তো সেগুলিও শুনতে পাওয়া যাবে, এই আশাও রইল। তা আজকের আসর তোমার হাতে বা কণ্ঠে ছেড়ে যাওয়ার আগে আর একটা কথা, আমাদের এই আসরের শ্রোতা বন্ধুদের জন্যে কি তোমার কিছু বলার আছে স্বর্ণালী? তাদের কাছে কি কিছু আবেদন আছে? বাংলা সাহিত্যের ভাণ্ডার এক বিশাল সমুদ্র। গল্প, চরিত্র, সম্পর্ক, হাসি কান্না সবই যেন ঢেউ হয়ে এসে আমাদের ছুঁয়ে যায়। কিন্তু আজকের জীবনে ফোন, স্ক্রিন, নোটিফিকেশন, ডেডলাইন, এই তাড়াহুড়োর মধ্যে আমরা ধীরে ধীরে গল্প থেকে দূরে চলে যাচ্ছি। রাজীব, তার রুদ্রদা, তোমরা যেভাবে এই অসীম সাহিত্য সমুদ্রকে আমাদের কাছে এনে দিয়েছ তা সত্যি অনুপ্রেরণার। তাই আমিও ভাবলাম যদি একটা ছোট্ট ঢেউ যোগ করতে পারি এর মধ্যে। বন্দিনী গল্পটা ছোট, তাই গল্পে ঢোকার আগে গল্পটার সম্বন্ধে আমি বেশি কথা বলবো না শ্রোতা বন্ধুরা। বরং গল্প পাঠ শেষ হওয়ার পর আপনাদের চিন্তার খোরাক হিসাবে কাছে রেখে গেলাম কয়েকটা প্রশ্ন। শঙ্কর, চারুবালা বা তারানাথের মধ্যে আপনারা কি কাউকে চিনতে পেরেছেন? আজ আশাপূর্ণা দেবীর এই গল্প লেখার 50 বছরেরও বেশি পরে। এইটুকু বলেই আজ আমার গল্পকথার আসরের যাত্রা শুরু করব। তাহলে তো পরিচয় হয়েই গেল। তাহলে শুরু করে দে পাঠ, আর আমি আর রাজীবও আজকের মতো ছুটি পাই। না না না, ছুটি না, চিন্তার সময় পাই, মানে নতুন ভাবনার সময় পাই। শ্রোতা বন্ধুরা, নতুন প্রজন্মের একজন কথককে আপনাদের সামনে উপস্থিত করতে পেরে আমরা যে যার পণ্যায় আনন্দিত সে কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাজীব আর আমি আজ তাহলে বিদায় নিই শ্রোতা বন্ধুরা। নমস্কার। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি স্বর্ণালী সান্যাল, আরম্ভ করছি গল্পকথার আসরে আমার প্রথম পাঠ, আশাপূর্ণা দেবীর ছোট গল্প বন্দিনী। চার হাত তোষকখানা সবটা ছড়াবার জায়গা হয় না, বিঘতখানেক মুড়ে রাখতে হয়। সৃষ্টিকর্তা বুদ্ধি করে আদি যুগের মানুষকে খাটো করতে করতে 3.5 হাতে দাঁড় করিয়েছেন এই রক্ষে। তা না হলে 5 হাত বাই 4 হাত একখানা ঘরে সারা সংসারের বাক্স, পেটরা, ভাঙা ফুটো সব কিছুকে আশ্রয় নিয়ে আস্ত একটা মানুষকে ধরাতে হলে তার হাত পাগুলো নিয়ে মুশকিলের আর অন্ত থাকতো না। এ যুগে মানুষের মাপ ছোট হয়ে গেছে বলেই এতটুকু জমির মধ্যে এতগুলো বেখাপ্পা জিনিসের সঙ্গে খাপ খাইয়ে রাখতে পেরেছে চারুবালা 23 বছরের জোয়ান ছেলেটাকে। ঘরটা গুমোট, বালিশটা ছেঁড়া, তোষকটা
নিরাবরণ। কিন্তু তার জন্যে চারুবালাকে দোষ দেওয়া চলে না। সংসারের সমস্ত কুশ্রিতার ওপর আবরণ দিতে হলে যে বস্তুটার আবশ্যক সেটা সংগ্রহ করা চারুবালার কাজ নয়। কিন্তু ওই ঘরে বিছানায় শুয়ে এত বেশি ঘুম কি করে হয় শঙ্কর ভাবে। সারা রাত নিশ্ছিদ্র ঘুমিয়েও আশ মেটে না কেন? তবু উঠতে হয়। 7টার সময় টিউশনি রয়েছে, 9টায় অফিস। তার ফাঁকে ফাঁকে আছে সংসারের দৈনন্দিন প্রয়োজনের চাহিদা মেটানো। তারানাথকে দিয়ে তো কোনো কাজ পাবার জো নেই। ভাবলে মাথা কাটা যায়। বাড়ির কর্তা তারানাথ, তার হাতে বিশ্বাস করে 2 আনা পয়সা দেবার উপায় নেই। পয়সা হাতে পড়লেই সে একেবারে একবেলার মতো উধাও। তারপর লাল লাল চোখ আর গাঁজার গন্ধ গায়ে নিয়ে বাড়ি ফিরে শুরু করবে চারুবালার উপর তম্বি। অক্ষম নয়, অসমর্থ নয়, নিষ্কর্মা, অসহ্য। বাপকে একেবারে অসহ্য লাগে শঙ্করের। গজ কয়েক জমির উপরে 1 হাড়া ইটে গাঁথা ছোট্ট এই বাসাটুকুতে তারানাথ যেন বিশ্রী, বেমানান, যেন সংসারে একটা বাড়তি উপসর্গ। মনের অগোচরে পাপ নেই। অনেক সময় চারুবালার দিকে তাকিয়ে তাকিয়ে শঙ্কর ভাবতে চেষ্টা করে তার পরনের ওই মোটা ক্যাটক্যাটে বহরে খাটো শাড়িখানার দুটো ধার থেকে ওই বিবর্ণ রঙের রেখা দুটো নিঃশেষে মুছে নিলে আর কত বেশি খারাপ দেখাবে। খেটে খেটে কর্কশ হয়ে যাওয়া হাত দুখানা আর কত শ্রীহীন দেখাতে পারে। পাতলা সোনার পাতে মোড়া পেতলের ওই চুড়ি দুটো ফেলে দিলে। কিন্তু সেদিক দিয়ে কল্পনা অগ্রসর হতে চায় না। গাঁজা খাওয়া পানশিটে চেহারা হলে কি হবে? স্বাস্থ্যটা তারানাথের অটুট। তাই বিরক্ত মুখ আর বিষ তিক্ত মেজাজ নিয়ে শঙ্কর ছুটোছুটি করে বজায় রাখে বাড়ির কাজ, অফিস আর টিউশনি। ঘর থেকে বেরিয়েই বাপের মুখটা দেখতে হবে। এই বিরক্তিকর চিন্তাটা নিয়ে ঘুম ভাঙে শঙ্করের। হ্যাঁ, ঠিক তাই। এই সকাল বেলায় রান্নাঘরের রোয়াকে পা ঝুলিয়ে বসে বিড়ি টানছে তারানাথ। পেশিবহুল শীর্ণ মুখখানায় যেন শৃগালের ধূর্ততা। এই বাপ শঙ্করের। পিতা হি পরমং তপং। ধিক্কার আসে নিজের ওপর। পিতা পুত্রে বাক্যলাপটা না থাকারই মতো। হয়তো তারানাথ প্রশ্ন করে, শঙ্কর ইচ্ছে হলে উত্তর দেয়, না হলে দেয় না। বাবা, সাংঘাতিক বেলা হয়ে গেছে। জামাটা কাঁধে ফেলে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিচ্ছিল শঙ্কর। চারুবালা রান্নাঘর থেকে সাড়া দেয়, শঙ্কু, পালাসনি, চা ঢালছি। চা থাক, সময় নেই বলে শঙ্কর জামাটার মধ্যে মাথা গলিয়ে নিচ্ছিল কোনো মতে। তারানাথ ওপরাপর হয়ে এক মুখ ধোয়ার সঙ্গে এই মন্তব্যটি উৎকীর্ণ করেন। নবাব পুত্রের ঘুমটি চাই 18 আনা, যত তারা নাওয়া খাওয়ার বেলা। এ ধরনের মন্তব্য অবশ্য শঙ্করের গা সহা, গ্রাহ্যও করে না। শুধু বাপের দিকে একটা তাচ্ছিল্য দৃষ্টি হেনে নিজের কাজে এগোয়। কিন্তু ততক্ষণে চারুবালা চা এনে হাজির করেছে। কালচে রঙের ফুটন্ত চা শুদ্ধ পেয়ালাটা আঁচলে চেপে ধরে এনে ছেলের সামনে বসিয়ে দিয়ে বলে, এত দেরি হয়ে গেছে তো পয়সাটা নিয়ে যা, ফেরবার সময় বাজার করে আসিস একেবারে। বাজার? মাথায় আকাশ ভেঙে পড়ে শঙ্করের। ছেলে পড়িয়ে বাজার করে এসে স্নান করতেই তো 9টা বেজে যাবে। খাওয়াটা যতই গৌণ হোক, পথের সময়টা তো হাতে থাকা চাই। পথ মানে তো শুধু বাড়ি থেকে অফিস, বাড়ির মধ্যবর্তী মাইল 4-5 দূরত্বটুকুই নয়। পথ মানে অনেক কিছু। পথ মানে
খানিকটা হাত পা কামড়ানো দুঃসহ প্রতীক্ষা, খানিকটা বিষাক্ত বাতাসের দম বন্ধকারী আলিঙ্গন, খানিকটা ভাগ্যের হাতে অসহায় আত্মসমর্পণের নির্বেদ বৈরাগ্য। পথ মানে প্রতিদিন খানিকটা করে জীবনী শক্তির অপচয়। বাঁচি বাঁচব, মরি মরব, এই দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যহের যাওয়া আসা। শঙ্কর বিব্রতভাবে বলে, আজকের দিনটা চালিয়ে নিতে পারবে না? চারুবালা মিনতি করে বলে, কি করে হবে বাবা, আলু যে মোটে নেই। অর্থাৎ নিশ্চিত চাই, বাঁচার রেশন, জন্ম মৃত্যুর মতোই অলঙ্ঘ সাংসারিক আইন। মা ছেলের কথার মাঝখানে তারানাথ খানিকটা কেশে নিয়ে গলাটা ঝেড়ে লুব্ধস্বরে বলে, বেলা হয়ে গেছে তো ওকে ব্যস্ত করা কেন? আমায় দাও না থলিটা। যেন বাজার করতে থলিটাই একমাত্র দরকারি জিনিস। কোনো উত্তর না দিলেও চলতো। সবসময় উত্তরের প্রত্যাশা করেও না তারানাথ। শঙ্কর শুধু তাচ্ছিল্য আর ব্যঙ্গ মিশ্রিত মুচকি একটু হেসেই ক্ষান্ত হয়েছিল। কিন্তু চারুবালার যে হঠাৎ কি হলো, তেলে বেগুনে জ্বলে উঠে চিৎকার করে ওঠে সে। লজ্জা করে না, লক্ষ্মী ছাড়া নেশাখোর বেহায়া! চমকে ওঠে শঙ্কর। কে বলল কথাটা? চারুবালা নাকি? কান মাথা সব যেন ঝিমঝিম করে আসে তার। শান্ত প্রকৃতি চারুবালা ইদানিং স্বভাব ছাড়া মুখরা হয়ে উঠেছে সত্যি। তারানাথের সম্বন্ধে যে ভাষা ব্যবহার করে তা অনেক সময় কানে আঘাত করে। বাপের প্রতি শ্রদ্ধায় না হোক, মায়ের ভব্যতাবোধের অভাবে। তাই বলে এরকম অমার্জিত স্পষ্ট গালাগালি? ছেলেবেলা থেকেই তারানাথ ওর দু চক্ষের বিষ, কিন্তু কি অদ্ভুত ভালো লাগতো মাকে। শঙ্কর যে বয়সে ভালো করে পড়তে শেখেনি, চারুবালা ওকে মুখস্থ করাতো ছড়া, পদ্য, গান। মা যখন কানের দুল দুলিয়ে হাতের বইখানা মুড়ে রেখেই হেসে হেসে পড়তো, আমার খোকা করে গো যদি মনে, এক্ষুনি পারে উড়ে যেতে সে পারিজাতের বনে। তখন নিজেকে সত্যি অসাধ্য সাধক বলে মনে হতো। অদেখা কোনো পারিজাত বনের সুবাস আচ্ছন্ন করে রাখত সেই অবোধ শিশু চিত্তকে। আবার যখন তারানাথের বেদম ধমকে নিঃশব্দে কাঁদত চারুবালা, তখন মনে হতো মা যেন এক দৈত্যের হাতে বন্দিনী রূপকথার রাজকন্যা, দুঃখিনী, অসহায়। বড় হয়ে, অনেক বড় হয়ে দৈত্যটাকে মেরে মাকে উদ্ধার করবার একটা দুরন্ত কল্পনা যেন পেয়ে বসে থাকতো তাকে। বয়সের সঙ্গে সঙ্গে কল্পনার দৌড়টা অবশ্যই কমেছে, কিন্তু মাকে উদ্ধার করার সে দুরন্ত ইচ্ছেটা যেন সূক্ষ্ম হয়ে রয়েই গেছে মনের মধ্যে। রাজকন্যার মতো আরামেই রাখতে ইচ্ছে করে মাকে, কিন্তু কি নিরুপায় বেচারা। ম্যাট্রিক দিয়েই পড়ার পাঠ চুকিয়ে চাকরিতে ঢুকতে হয়েছে। নেহাতি বাজে চাকরি। এটুকু বিদ্যে নিয়ে জোগাড় করতে হয়েছে টিউশনি। গোটা দিনে খুদে ছেলেকে পড়ানো, না হোক চড়ানো। তবু মার একটু অবসর দেখলেই ছেলে মানুষের মতো মার কোলে মাথা রেখে শুয়ে আবোল তাবোল ব্যাখ্যান করে। বড়লোক হলে কিরকম সুখে রাখবে মাকে। যেন বড়লোক হওয়া নিশ্চিত। মা আর ছেলে একটা দল। তারানাথ একলা। তারানাথ এক ঘরে। এ রাজ্যে তার প্রবেশ নিষেধ। কিন্তু ইদানিং ধীরে ধীরে কি শোচনীয় পরিবর্তন হয়ে যাচ্ছে চারুবালার। আজীবন একটানা খেটে খেটে স্বাস্থ্যটা গেছে ভেঙে, চেহারায় বার্ধক্যের ছাপ। জামা সেমিজের বালাই ঘুচিয়ে সারা দিন খালি গায়ে ঘুরে বেড়ায়, অবিরত খাটে আর অনবরত ঝগড়া করে তারানাথের সঙ্গে। তারানাথের নির্লজ্জতায় সে যেন মুহূর্তে মুহূর্তে অবাক হতে থাকে।
অবাক হয়ে বলে, একটা কচি ছেলে মুখে রক্ত তুলে ভাতের জোগাড় করছে, কোন মুখে সেই ভাত মুখে তোলে তারানাথ? যেমন করেই হোক, এতকাল তো সংসার চালিয়ে এসেছিলে, আজ ছেলেটা দুটো পয়সা আনতে শিখেছে বলেই হাত পা ঠুটো হয়ে গেল তার। শুনিয়ে শুনিয়ে এরকম অনেক কথাই বলে আজকাল, কিন্তু আজকের ভঙ্গিটা বড় অসুন্দর। কিছু একটা বলে কথাটা চাপা দিতে যাচ্ছিল শঙ্কর, কিন্তু চারুবালা যেন হঠাৎ অদ্ভুত হিংস্র হয়ে উঠেছে। তাই জ্ঞান গম্যি হারিয়ে যথেচ্ছ গালাগাল করে তারানাথকে। হাত পা থাকতে যে অন্যের অন্নদাস হয়ে থাকে, তার মুখের জন্য এমন একটা বস্তুর ব্যবস্থা দেয় যেটা আর যাই হোক খাদ্যবস্তু নয়। বাপকে যতই অভক্তি করুক শঙ্কর, তবু জীবন্ত বাপের মুখের জন্য আগুনের ব্যবস্থাটায় চুপ করে থাকতে পারে না। তাই কি হচ্ছে মা বলে বকে ওঠে, আর তাতেই যেন চারুবালা একেবারে খেপে যায়। স্বামীর সম্বন্ধে বিশ্রী একটা কটূক্তি করে বলতে থাকে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, বলবেই তো, হাজারবার বলবে। ছেলের পয়সা চুরি করে যে নেশা ভাঙ করে, তার মুখে শুধু আগুন নয়, গলায় দড়ি। এক ফোঁটা হায়া লজ্জা যদি এখনো থাকে তারানাথের শরীরে, তাহলে যেন দড়ি একগাছা এক্ষুনি কিনে আনে, মাথার সিঁদুর আর হাতের শাঁখা দুগাছা ঘুচিয়ে জন্মের সোজ স্বস্তির নিঃশ্বাস ফেলবে চারুবালা। এত কাণ্ডতেও নির্লিপ্ত মুখে বসে বিড়ি টেনে যাচ্ছিল তারানাথ। দেখে বোঝবার উপায় ছিল না শ্রবণ শক্তিটা তার কার্যক্ষম কিনা, কিন্তু শেষের কথাটায় একেবারে ধৈর্য হারিয়ে বসে। হুমকি দিয়ে বলে, কি? যত বড় মুখ নয় তত বড় কথা? জানো রাগলে আমার জ্ঞান থাকে না। চারুবালা হঠাৎ বিশ্রী ভঙ্গিতে হেসে উঠে বলে, মরে যাই রে, সেই ভয় অজ্ঞান হয়ে যাব আমি। এই দেখো না, মুখের সামনে দিচ্ছি ঘুচিয়ে, করবে কি আমার? বলেই সে ক্ষয় চুন হয়ে যাওয়া বাঁধানো চুড়ি দুগাছা হাত থেকে টেনে খুলে দূর করে দিল। আঁচল থেকে স্মৃতির সিঁদুরটা ঘষতে থাকে। অবাক হয়ে চেয়ে থাকে শঙ্কর। সমস্ত বোধ শক্তি যেন অসাড় হয়ে গেছে তার। কি দেখছে সে? কোন কুৎসিত নাটকের অভিনয়? বোধ শক্তি জেগে উঠল যখন সিঁদুরে রাঙা সেই আঁচলটা কপালে চেপে ধরে মাটিতে বসে পড়েছে চারুবালা, আর তরল খানিকটা রাঙা রং গড়িয়ে পড়েছে তার আঙুলের ফাঁক থেকে। সহ্য শক্তিটা তারানাথের যত বেশি হোক অনন্ত নয়। হাতে নাগালেই যদি একখানা ভারী কয়লার চাপড়া পাওয়া যায়, তবে তুলে দিয়ে ছুঁড়ে মারবে না? মার খেয়ে কি অদ্ভুতভাবে হঠাৎ চুপ করে গেল চারুবালা। বসার ভঙ্গিটা তার কি করুণ, অসহায়। 20 বছর আগের সেই বন্দিনী রাজকন্যা কি ফিরে এলো এতদিন পরে? তাই শঙ্করের মনের মধ্যেও ফিরে এসেছে শৈশবের সেই ইচ্ছেটা। এখন তো সে বড় হয়েছে, অনেক বড়। তবে চিরদিনের ইচ্ছেটা পূরণ করবে না কেন? বুদ্ধিহত বিহবল তারানাথ হঠাৎ ঘাড়ের ওপর অনুভব করে একটা কঠোর স্পর্শ, আর শুনতে পায় একটা ক্রুদ্ধ গর্জন। বেরিয়ে যান, এখনই বেরিয়ে যান, আর এক দণ্ড এখানে নয়। রাগ করতে ভুলে গেল কেন তারানাথ? অপমানের মাত্রাটা বুঝতে পারেনি বলে? তাই বোকার মতো তোতলামি করে বলে, বা ছোকরা, বেশ খুব বিদ্যে হচ্ছে। বলি, বাড়ি থেকে তাড়িয়ে দেবার কে হে তুমি? মালিক নাকি? শঙ্কর দাঁতে দাঁত পিষে বলে, তা বাড়ির ভাড়াটা যখন আমাকেই গুনতে হয়, তাছাড়া আর কি? বেশি কথা শুনতে চাই না, আপনার ব্যবস্থা আপনি করে নেবেন। তারানাথ যেন উত্তরোত্তর বোকা মেরে যায়, আর ছ্যাবলার মতো বলে, বেশ বেশ,
ব্যবস্থা রাস্তায় পড়ে আছে আর কি, থাকবো কোথায়? কেন, গাঁজার আড্ডায় অনেক তো বন্ধু আছে আপনার, ভাবনা কি আদর করে জায়গা দেবে? বলে এতক্ষণে গট গট করে বেরিয়ে যায় শঙ্কর। কোথায় যাবার জন্য বেরিয়েছে মনে করতে পারে না। অনির্দিষ্টভাবে ঘুরে বেড়ায় খানিকক্ষণ। তারপর হঠাৎ একটা দোকানে ঝোলানো ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তেই চট করে উঠে পড়ে একখানা চলন্ত ট্রামে। অফিসে আসার পর তবে মনে পড়ে চারুবালাকে সে অবস্থায় রেখে এসেছে সে। বসে থাকতে থাকতে সেখানেই হয়তো শুয়ে পড়েছে চারুবালা। তরল রক্তের ধারাটা শুকিয়ে জমাট বেঁধে গেছে গালের উপর। শঙ্কর কি পাগল হয়ে গিয়েছিল? তা নইলে তারানাথকে ওভাবে, যতই হোক পাপ তো। তবু কোনো মতে টিফিন পর্যন্ত থেকে তবে ছুটি চায় সে। দাসত্ব বড় ভয়ানক বস্তু। অফিস থেকে বাড়ির মধ্যবর্তী ব্যবধানটা যদি মন্ত্র বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু এ কি, বাড়িতে এসব কি হচ্ছে? রোয়াকের ওপর কতকগুলো বাক্স বিছানা জড়ো করা কেন? ঘর গোছাবার আর দিন পেল না চারুবালা? অস্নাত অভুক্ত ছেলের ওপর মমতায় তার ঘরটাকেই নিয়ে পড়েছে বুঝি? নিজেও হয়তো সে অভুক্তই আছে। আনন্দে করুণায় চোখে জল আসে শঙ্করের। মাকে খুঁজতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। রান্নাঘরের মধ্যে ও কি হচ্ছে? তারানাথ মহোৎসাহে কতকগুলো বাসনপত্র বাঁধা ছাদা করছে, আর কপালে ন্যাকড়ার পটি বাঁধা চারুবালা সাহায্য করছে তার। মা! ছেলের ডাকে কপালে হাত চেপে বেরিয়ে আসে চারুবালা। সহজ শান্ত গলায় বলে, তুমি এসে পড়েছ? ভালোই হয়েছে। ভাবছিলাম চাবিটা কার কাছে রেখে যাব। বিকেল 4টের গাড়ি কিনা? কোথাকার গাড়ি? এটুকুই শুধু বলতে পারে শঙ্কর। চারুবালা তেমনি সহজ আর পরিষ্কার গলাতেই উত্তর দেয়, কোথাকার আর? দেশের। কিছু না থাক, ভিটের ইট কখানা তো আছে। অসহায় দৃষ্টি মেলে শঙ্কর বলে, তুমি কেন যাবে? চারুবালার কথাগুলো যেন বরফ কেটে তৈরি। যেতে তো হবেই বাবা। গলা ধাক্কা খেয়ে যাওয়ার আগে মানে মানে যাওয়াই ভালো। গুরু লঘু জ্ঞান যেখানে নেই সেখানে কোন সাহসে থাকবো বলো? মায়ের মুখের দিকে অবাক হয়ে কি দেখছে শঙ্কর। পটি বাঁধা মুখখানা চিনতে পারছে না, নাকি বুঝতে চেষ্টা করছে বন্দিনী রাজকন্যাকে কোন ফাঁকে এমন নিশ্চিহ্ন করে গ্রাস করে ফেলেছে ভয়ঙ্কর দৈত্যটা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org